কেউ কেউ মনে করেন যে এখনই এই কমিটি একটা সংবিধান রচনা করে সেটা রেফারেন্ডামের মাধ্যমে গ্রহণ করলেই সংবিধানটি হয়ে যাবে। কিন্তু আমি এ ব্যাপারে দ্বিমত পোষণ করি। তারা যদি শেষ পর্যন্ত একটা খসড়া শাসনতান্ত্রিক দলিল, সংবিধান দলিল রচনা করেন এবং পরবর্তী নির্বাচিত সরকারের কাছে সেটা রেখে যায়, সেই সরকার পার্লামেন্টে আলাপ আলোচনা করে তর্ক বিতর্ক করে সেই সংবিধান শেষ বিচারে যেটা বলা হচ্ছে, আমরা একটা নতুন যেটাকে বলে সমঝোতা প্রতিষ্ঠা করতে যাচ্ছি, সোশ্যাল কন্ট্রাক্ট প্রতিষ্ঠা করতে যাচ্ছি। এই সোশ্যাল কন্ট্রাক্টের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের যারা নাগরিক, রাষ্ট্রের যারা সদস্য, তারা গণতান্ত্রিকভাবে স্থির করে দেবেন যে রাষ্ট্র কিভাবে চলবে। এবং এভাবে যদি একটা সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়, তার চাইতে বেশি মঙ্গল বাংলাদেশের আর কিছু হবে না। কিন্তু সমস্যা আছে। সমস্যা হলো আওয়ামী লীগ এখন পলাতক। যারা আন্দোলন করেছিলেন ফ্যাসিস্ট সরকারকে উচ্ছেদ করার জন্য, তাদের মধ্যেও আমি বিভেদ লক্ষ্য করছি। এবং বাংলাদেশের সমস্যা হলো, একবার যদি বিভেদের সৃষ্টি হয় তাহলে সেখানে সমঝোতা, বন্ধুত্ব, সুসম্পর্ক প্রতিষ্ঠা করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়, এমনকি আদৌ সম্ভব হয় না। অথচ বাংলাদেশ একটা সুষম রাষ্ট্র। সুষম রাষ্ট্র এই অর্থে যে বাংলাদেশের শতকরা 92 জন মানুষ একই ধর্মের অনুসারী, এবং এখানে এথনিক দিক থেকে 99% তারা একরকম। এই হোমোজেনিটি, এই সমজাতীয়তা সত্ত্বেও বাংলাদেশের মতো বিভেদমূলক, দ্বন্দ্বমূলক, সংঘর্ষমূলক রাজনীতি পৃথিবীর কটা দেশে আছে সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমরা কেন এই সংঘর্ষ এবং দ্বন্দ্বের উপরে উঠতে পারছি না দেশের মঙ্গলের জন্য, সেটা আপনি, আমি, আমরা সবাই আমাদের এখন গভীরভাবে চিন্তা করতে হবে। এখানে এই সংস্কার কর্মসূচিতে যা যা বলা হয়েছে তার সঙ্গে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। এবং এখানে দুই ধরনের সুপারিশ রয়েছে। একটা হচ্ছে সংবিধান সংক্রান্ত, আরেকটি হচ্ছে দেশের উন্নয়ন সংক্রান্ত। আমি এখানে সেগুলোর পুনরাবৃত্তি করব না। পুনরাবৃত্তি করলে অতিরিক্ত সময় নষ্ট হবে, এবং এই যে পুস্তিকা প্রচার করা হয়েছে সেটা পড়লে আপনারা নিজেরা সবটা বুঝতে পারবেন। কিন্তু যেটা অনুচ্চারিত থেকে গেছে সেটা নিয়ে দুই একটি কথা বলব। যেমন সংবিধানের মূলনীতি কি হবে? গত 53-54 বছরে মূলনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ আর সমাজতন্ত্র। কিন্তু দেখা গেছে এই মূল ভিত্তি যেটা, সেটা বাংলাদেশে ফাংশনাল হয় নাই। ধর্মনিরপেক্ষতা নিয়ে অনেক তর্ক আছে এবং অনেক ধরনের উপলব্ধি আছে। তাই আমার সাজেশন হলো, পরামর্শ হলো, যা আমি চিন্তা করি সেটা হচ্ছে সূচনা লগ্নে সেই ঘোষণায় যে নীতিগুলো ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ, ন্যায্যতা, এইগুলি হওয়া উচিত আগামী দিনের সংবিধানের
মূল নীতি। আমি বিশ্বাস করি আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন। দ্বিতীয়ত, সংবিধানে রাষ্ট্রধর্মের একটা ব্যাপার আছে, এটা নিয়েও আপনাদেরকে চিন্তা করতে হবে। পৃথিবীর অনেক দেশে রাষ্ট্রধর্ম আছে তাদের সংবিধানে, আমাদের সংবিধানেও আছে। এটা করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ তার রাজনৈতিক সুবিধা এবং ফায়দার জন্য। তিনি ইসলামকে ভালোবেসে এটা করেননি, কিন্তু তারপর দেখা গেল এই নিয়ে প্রচুর সমালোচনা হলেও এমনকি আওয়ামী লীগ সরকারও সংবিধান থেকে এটা সরিয়ে দিতে সাহস পায়নি। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, সেই জন্য এটা নিয়ে আরো ব্যাপক চিন্তাভাবনা হওয়া উচিত। আরেকটি দিক হচ্ছে, সুধী সমাজের অনেকে, এমনকি কিছু রাজনৈতিক দল বাংলাদেশকে 8টি প্রদেশে বিভক্ত করার দাবি জানিয়েছে। তাদের বক্তব্য হলো এই ঢাকা কেন্দ্রিক রাষ্ট্র চলতে পারে না, এই রাষ্ট্র যাতে সঠিকভাবে চলে তার জন্য যেটা বিকেন্দ্রীকরণ, সেই বিকেন্দ্রীকরণ দরকার। এবং সেটা কিভাবে? দেশটাকে 8টা প্রদেশে বিভক্ত করে। এর সঙ্গেও একমত হওয়া যায় না, কারণ আমাদের পাশে রয়েছে ভারত। ভারত হচ্ছে আধিপত্যকামী সম্প্রসারণবাদী রাষ্ট্র এবং বিগত 3 মাসে বাংলাদেশের প্রতি এবং তার আগেও বাংলাদেশের প্রতি ভারতীয় মিডিয়া, ভারতীয় নেতৃবৃন্দ যেই সব কথা বলেছেন সবগুলি অত্যন্ত আগ্রাসী। তাদের নিরাপত্তা চিন্তক যারা, তারা বলেন যে 7 সিস্টার্সে ভারতের যাতায়াত সুগম করার জন্য প্রয়োজনে বাংলাদেশের বেশ কিছু জেলা উত্তর দিকে দিনাজপুর, ঠাকুরগাঁ এবং রংপুর, এগুলোকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে এর মধ্য দিয়ে রাস্তা তৈরি করা হবে। এবং ভারতীয় গোয়েন্দারা এই দেশে অত্যন্ত তৎপর। কাজেই এই সমস্যা থেকে মুক্ত থাকতে হলে আমরা কখনোই নতুন প্রদেশ গঠনের চিন্তা করতে পারি না, কারণ প্রদেশ গঠন হলে সেখানেও একটা মন্ত্রিসভা থাকবে, সেখানেও রাজনৈতিক দ্বন্দ্ব প্রতিবাদ থাকবে এবং সেখানে হয়তো ঘটনাচক্রে দেখা যাবে যে কোনো একটি বিশেষ আন্দোলনে সেই বাইরের শক্তি ইন্ধন যোগাচ্ছে, তার ফলে বাংলাদেশের ঐক্য এবং সংহতি বিনষ্ট হচ্ছে। বাংলাদেশের ঐক্য এবং সংহতি বিনষ্ট হতে দিয়ে কোনো ধরনের সংস্কার হতে পারে না।